সাধারণত শান্ত এই জায়গাটা আজ মানুষের কোলাহল আর কান্নায় ভারী হয়ে উঠেছে। বাহিরে দাঁড়িয়ে মা বাবারা চিৎকার করছেন, কাঁদছেন, কারণ ঠিক এই মুহূর্তেই গুহার ভেতরে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকে আছে তাদের সন্তানরা। এটি 2005 সালের একটি ঘটনা, যেটা ঘটেছিল আমেরিকার ইউটাতে। পরিস্থিতিটা শুনলে আপনার শরীরও হিম হয়ে যাবে। গুহার একটু ভিতরে মাত্র 4 ফুট চওড়া একটি সুড়ঙ্গ, পুরোটাই পানিতে ভরে আছে। 5 বন্ধুর মধ্যে একজন সুড়ঙ্গের মুখে অপেক্ষা করছে, আর ভিতরে সারিবদ্ধভাবে ফেসে আছে 4 জন তরুণ তরুণী, যারা এখন প্রতিটি নিঃশ্বাসের জন্য ছটফট করছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এখানে আসা প্রশিক্ষিত উদ্ধারকারী দলও ওই সুড়ঙ্গে নামতে ভয় পাচ্ছে। তারা সেই সুড়ঙ্গে এমন কিছু একটা টের পেয়েছিল যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। সম্ভবত এটাই সেই রহস্যময় জিনিস ছিল যার কারণে এই 4 জন মানুষও এই ছোট পানি ভরা গুহার সুড়ঙ্গে আটকে পড়েছিল, যেখানে তাদের চারপাশে কেবল পাথরই ছিল। এখন প্রশ্ন হলো, কিভাবে এই 4 জন তরুণ তরুণী ওই মরণ ফাঁদে আটকা পড়ল, আর তারা কি আদৌ সেখান থেকে জীবিত ফিরতে পারবে? কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় রহস্যময় প্রশ্নটা হলো, উদ্ধারকারীরা এমন কি দেখেছিল যে তারা ওই গুহার সুড়ঙ্গে নামতে ভয় পাচ্ছিল? আমরা এই সব প্রশ্নের উত্তরে খুঁজতে থাকব আজকের এই এপিসোডে। 20 আগস্ট 2005, 5 বন্ধুর একটি দল আমেরিকার প্রভু শহরের ওয়াই মাউন্টেনে উঠছিল। তাদের গন্তব্য ছিল স্থানীয় ভাষায় মৃত্যুর গুহায়। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ভুতুড়ে শুনশান একটি গুহা। 5 জন বন্ধুর একটি দল, যাদের নাম ছিল জে ব্ল্যাক ডোনার, জেনিফার লাইন গ্যালব্রেথ, স্কট কে ম্যাকডোনাল্ড, এরিয়েল সিঙ্গার এবং জোসেফ ফার্গুসন। তারা এই গুহায় লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে একদমই জানত না, কারণ এই গুহা শহরের অফিসিয়াল ম্যাপে ছিলই না। কিন্তু এই বন্ধুদের মধ্যে অনেকেই এই এলাকারই ছিল এবং সবাই আগেও আরও অনেক গুহায় গিয়েছিল, যার কারণে তাদের কাছে এটি প্রতিবারের মতো একটি অ্যাডভেঞ্চারাস গেমের মতো ছিল। কিন্তু এবার নিজেদের অ্যাডভেঞ্চারের জন্য এই গুহাটিকে বেছে নেওয়া তাদের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ এই গুহাটি অন্য গুহাগুলো থেকে ছিল একদম আলাদা। আর এর থেকেও চমকানো বিষয়টি ছিল যে সব বন্ধুরা প্রথমবার ওই গুহায় যাচ্ছিল, অর্থাৎ গুহায় লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে এদের কোনো ধারণাই ছিল না। যখন এরা এই রহস্যময় গুহার সামনে পৌঁছালো, তখন তাদের প্রথম চ্যালেঞ্জ ছিল ভেতরে ঢোকা, কারণ গুহার ভেতরে যাওয়ার জন্য তাদের একটি ছোট পানি ভরা পথ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরোতে হতো। কিন্তু এই বিষয়ে তারা অলরেডি জানতো যে এই গুহায় এরকম অনেক ছোট প্রবেশ পথ আছে যেখানে অনেক সরু ফাটলে ঢুকতে হবে। তাই তাদের কাছে কিছু ফ্ল্যাশ লাইট ছিল, যাতে তারা ছোট ফাটলে সাঁতার কাটার সময় সামনের দিকে দেখতে পায়। পানি ভরা এই প্রথম ফাটলে ঢুকে কিছুটা দূর যাওয়ার পর সামনে একটি বড় গুহা এলো, যেখানে সবাই তারা বেরিয়ে এগিয়ে যেতে লাগলো। এর সামনে 2টি রাস্তা, একটি রাস্তা ডান দিকে যায় এবং আরেকটি রাস্তা বাম দিকে। এদের কারোরই জানা ছিল না যে কোনটি সঠিক রাস্তা, তবুও তারা আন্দাজে ডান দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং ওই 5 জন একসাথে এগোতে লাগলো। কিছুক্ষণ পর সবাই অনুভব করলো যে ধীরে ধীরে গুহাটি ছোট হতে থাকছে এবং এদের চারপাশে বড় বড় কাঠের স্তম্ভ রয়েছে, যা হয়তো এই অন্ধকার গুহায় এজন্য লাগানো হয়েছিল যাতে গুহাটিকে ধসে পড়া থেকে আটকানো যায়। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর সামনে চলতেই গুহা হঠাৎ পুরোপুরি বন্ধ হয়ে গেল, অর্থাৎ সামনে রাস্তা ছিল না। এরপর তারা ফিরে এসে অন্যদিক অর্থাৎ বাম দিকের রাস্তাটি বেছে নিল, কারণ এখন একটাই মাত্র পথ বাকি ছিল। কিন্তু বাম দিকের রাস্তায় এগিয়ে যাওয়ার পরেও এই পথটি ধীরে ধীরে ছোট হতে লাগলো এবং ফাইনালি এর সামনেও একটি পাথুরে দেওয়াল ছিল, অর্থাৎ এই রাস্তাও বন্ধ ছিল। কিন্তু এটা কিভাবে হতে পারে? এরা তো এটা শুনেছিল যে এই গুহায় অনেক ছোট ছোট সরু পথ আছে, যেখানে তারা আন্ডার ওয়াটার ঘুরতে ঘুরতে টানেলের ছোট ছোট এয়ার পকেট এক্সপ্লোর করতে পারবে, যা বেশ বিপজ্জনক এবং একই সময়ে রোমাঞ্চকর। কিন্তু আসলে এই ছোট টানেল গেল কোথায়? তখন এদের মধ্যে একটি মেয়ের পা একটি ছোট গর্তে পড়ল, যাতে পানি ভরা ছিল, এবং হঠাৎ সে তাতে ডুবতে শুরু করলো। তখনই তারা বুঝতে পারলো যে এটা কোনো গর্ত নয়, বরং এটা সেই বিখ্যাত গুহার পাথুরে ফাটল, যা তারা এখানে এক্সপ্লোর করতে এসেছিল। কারণ এই ছোট ফাটলটি গুহার ভেতরে থাকা এক বড় ফাটলের জালের সাথে যুক্ত, যার মধ্যে একটি ফাটল একটি বিশেষ গুহার ছোট চেম্বারের সাথে যুক্ত ছিল। এটি এমন একটি সুড়ঙ্গ ছিল যেখানে একবার যদি কেউ ভেতরে যেত, তবে সে ক্রমাগত সাঁতার কেটে অন্য প্রান্তে থাকা সেই ছোট চেম্বারে পৌঁছাতো।
সেখানে সে কিছু সময়ের জন্য শ্বাস নিতে পারত এবং আবার শ্বাস নিয়ে সেই পানি ভরা ফাটলের ভেতরে সাঁতার কেটে সেই গুহা পর্যন্ত যেতে পারত যেখান থেকে তারা এই ফাটলে এন্ট্রি নিয়েছিল। এখন শুনতে তো বেশ সাধারণই লাগছে, তাই না? কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট এটা ছিল যে এই ফাটলটি কেবল 3 থেকে 4 ফুটের ছিল, অর্থাৎ একসময় কেবল একজন মানুষই এর ভেতরে যেতে পারত, সেটাও শুয়ে শুয়ে। কোনো জরুরি পরিস্থিতিতে তারা পেছনে ফিরতে পারত না, কারণ এইটুকু সরু জায়গায় কোনো মানুষ ঘুরতে পারবে না। তার মানে হলো একবার ভেতরে ঢুকলে ক্রমাগত এগিয়ে যেতে হবে। আর দ্বিতীয় সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা ছিল যে ফাটলগুলো পুরোপুরি পানিতে ভরা ছিল, তাই সেখানে নামতে হলে শ্বাস বন্ধ করে নামতে হতো যতক্ষণ না তারা অন্য অংশের হাওয়ায় ভরা গুহায় পৌঁছায়। শুনতে কি ভয় লাগলো? ওয়েল, এখানে আরও ভয় পাওয়ার মতো বিষয় ছিল, কারণ এই ছোট ফাটলগুলো একদম জালের মতো বিছানো ছিল, আর এই সুড়ঙ্গগুলো একে অপরের সাথে যুক্ত ছিল। এদের কোনো একটিতেই সেই ছোট গুহাটি ছিল যেখানে মানুষ শ্বাস নেওয়ার জন্য জল থেকে বাইরে আসতে পারত। অর্থাৎ যদি এখানে নামা মানুষ নিজের রাস্তা থেকে বিচ্যুত হয়, তবে ফাটলের এমন অংশেও পৌঁছাতে পারে যেখানে কেবল পানি আছে এবং তার বাইরে আসার কোনো সুযোগ নেই, আর সে ওখানেই শ্বাস আটকে ছটফট করতে থাকবে, কারণ তার পিছনে ফিরে সাঁতার কাটাও প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে প্রাণ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো গ্রুপে থাকা এই 5 জনের প্ল্যান বেশ সিম্পল ছিল। পানি ভরা এই ফাটলের ভিতরে একে একে নামা এবং সাঁতার কেটে অন্যদিকে থাকা গুহার ছোট চেম্বার পর্যন্ত পৌঁছানো, তারপর সেখানে কিছুক্ষণ থেমে আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসা। একে একে এরা সবাই গভীর শ্বাস নিল এবং অন্ধকার সরু সুড়ঙ্গে সাঁতার কাটার জন্য নিজেদের ডুবিয়ে দিল। এই পানি ভরা ফাটলে একটি ছোট দড়ি বাঁধা ছিল, যা এই ডুবে থাকা সুড়ঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। যেমনটা আগেই বলেছি যে গুহার নিচে এই ফাটলগুলো জালের মতো ছিল এবং এগুলোর মধ্যে শুধু একটি ফাটলই একটি ছোট গুহায় গিয়ে খুলত, যেখানে তারা এই ফাটলগুলো থেকে বেরিয়ে শ্বাস নিতে পারত। এই গ্রুপের আগে আসা কিছু এক্সপ্লোরার এই দড়িটিকে শুধু এই ফাটলে বেঁধেছিল, যা এগিয়ে গিয়ে সেই ছোট গুহার সাথে কানেক্ট হতো। এই দড়ির আরও একটি ব্যবহার ছিল, সুড়ঙ্গের ওপারে পৌঁছালে এটি টেনে সংকেত দেওয়া যে সে সুরক্ষিতভাবে অন্য পাশে পৌঁছে গেছে। সব বন্ধুরা একে একে অন্ধকার সুড়ঙ্গে সাঁতার কাটতে লাগলো, কিন্তু গ্রুপের একজনকে ছেড়ে, জোসেফ ফার্গুসন। সে নিজের বন্ধুদের এই ছোট ফাটলগুলিতে ঢুকতে দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল এবং তার এই ভয় হতে লাগলো যে এতটুকু ফাটলে আটকা পড়া এবং এর ওপর পানি ভরা ফাটলে ঢোকা আরও বেশি বিপজ্জনক। তাই সে ভেতরে যাওয়ার বদলে পিছনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের বন্ধুদের আসার অপেক্ষা করতে থাকে। এবং এটাই তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ তার এই সিদ্ধান্ত তাকে এক বেদনাদায়ক বিপদ থেকে বাঁচিয়েছিল। জোসেফ দেখল যে তার বন্ধুরা এক একে সুড়ঙ্গে নেমে গেল, তারপর শেষ বন্ধুটিও পানিতে মিলিয়ে গেল। জোসেফ একা সেখানে রয়ে গেল। এখন তার কাছে শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন ছিল না। সে ওখানেই বসে থাকলো আর অপেক্ষা করতে থাকলো। 5 মিনিট যায়, 15 মিনিট যায়, তারপর আধা ঘন্টা কেটে যায় এবং বন্ধুদের কোনো নামগন্ধ পাওয়া যায় না। এখন সবার চিন্তা হতে লাগলো, কারণ তারা ডিসাইড করেছিল যে গুহার অন্য প্রান্তে পৌঁছানোর কিছু সময় পর তারা ফিরে আসা শুরু করবে এবং এই পুরো প্রসেস বেশি সময় লাগার কথা ছিল না। আধা ঘন্টা তো একদমই নয়। তবুও জোসেফ ভাবলো যে হয়তো তারা জালের এই ফাটলে সাঁতার কাটতে কাটতে গুহার অন্য কোনো রাস্তা পেয়ে গেছে। আর জোসেফের এই কথায় লজিকও ছিল, কারণ এই গুহাটিকে আগে কখনো ম্যাপ করা হয়নি, অর্থাৎ এর এই ছোট ফাটলগুলিতে অনেক লুকানো রাস্তা ছিল যা এখনো আবিষ্কার করা হয়নি। এই কথাটিকে একটি কারণে মেনে নিয়ে জোসেফ পুনরায় শান্ত হয়ে বসে পড়ল এবং সে আরও আধা ঘন্টা অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। কিন্তু পুরো 1 ঘন্টা পরেও যখন তার বন্ধুদের কোনো খবর পাওয়া গেল না, ওই ছোট ফাটল থেকে কেউ ফিরে এলো না, তখন জোসেফ বুঝতে পারল যে এখানে অনেক বড় গড়বড় হয়ে গেছে এবং এটাও হতে পারে তার বন্ধুরা বড় কোনো বিপদে ফেঁসে গেছে। সকাল 6:02 প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর জোসেফ গুহা থেকে বেরিয়ে পুলিশকে কল করল, কারণ গুহার ভেতরে কোনো সিগন্যাল ছিল না। পুলিশ যেই এই ইনসিডেন্টের খবর পেল, সবাই বুঝতে পারল যে এই মামলাটি বেশ সিরিয়াস এবং এখানে 4 জন মানুষের জীবনের প্রশ্ন। তাই তখনই রেস্কিউ অপারেশনের জন্য টিম গুহার দিকে রওনা হয়ে গেল। কিন্তু কারোরই ধারণা ছিল না যে এই ঘটনা তাদের ভাবনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং প্রাণঘাতী হতে চলেছে, এবং যা তারা এই গুহায় দেখতে চলেছে তা বিশ্বাস করাও ছিল কঠিন। রেস্কিউ টিম গুহার বাইরে পৌঁছাতেই সিচুয়েশন বোঝার চেষ্টা করলো।
খোদ রেস্কিউয়ার্স গুহার ব্যাপারে জোসেফের কাছে জানতে চাইল যে আসলে এই গুহা কতটা বড় এবং এতে কতগুলো ফাটল আছে, কারণ শহরের অফিসিয়াল ম্যাপে এই গুহা কোনো রেকর্ডে ছিল না, যার কারণে এই ধারণা পাওয়া যাচ্ছিল না যে গুহার কোন অংশে এই মানুষগুলো ফেঁসে থাকতে পারে। এরপর জোসেফ রেস্কিউয়ার্সদের তথ্য দিল যে তার বন্ধুরা এই ছোট 4 ফুটের ফাটলের ভেতরে সাঁতার কেটে গিয়েছিল, যার ভেতরে পানি ভরা আছে। কিন্তু এই ছোট ফাটলটি দেখে কোনো উদ্ধারকারীরই সাহস ছিল না যে সে ওটাতে নামতে পারে, কারণ সবার এটাই মনে হচ্ছিল যে যখন ওই 4 জন অভিজ্ঞতা সম্পন্ন কেভ এক্সপ্লোরার এর ভেতরে নেমে এখনো পর্যন্ত ফিরে আসেনি, তো এই ফাটলের ভিতরে কিছু তো এমন আছে যার কারণে তারা সবাই সেখানে আটকে আছে। এমন অবস্থায় কোনো উদ্ধারকারী এর ভিতরে নেমে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলতে চাইছিল না, তাই তারা সিদ্ধান্ত নিল যে তারা প্রথমে এই ফাটলে থাকা পানি পাম্প করে বাইরে বের করবে, এবং তারা সেটাই করল। কয়েক ঘন্টা ধরে এই ফাটলগুলি থেকে ক্রমাগত পানি বাইরে টানা হলো এবং একসময় ফাটলের পানি প্রায় পুরোপুরি বেরিয়ে গেল, কিন্তু এখনো ওই 4 জনের কোনো চিহ্ন নেই। যার পর এখন একটাই অপশন ছিল, রেস্কিউয়ার্সদের নিজেদের ওই ছোট ফাটলগুলির ভিতরে নেমে দেখতে হতো যে আসলে ওই লোকগুলো কোথায় গেছে এবং তারা এখনো বেঁচে আছে কিনা। গুহায় আটকে পড়া লোকদের পরিবার যখন এই ঘটনার ব্যাপারে জানতে পারল, তখন তারা সবাই এই গুহার বাইরে চলে এলো। সবার চোখে জল ছিল এবং তারা নিজেদের লোকদের সহি সালামতে এই গুহার বাইরে বেরোতে দেখতে চাইছিল। সঙ্গে সঙ্গে উদ্ধারকারীরা সেখানে অ্যাম্বুলেন্স ডাকলো, যাতে ফাটলের ভেতরে নামার পর যদি উদ্ধারকারীরা কাউকে জীবিত পায় তবে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছানো যায়। এরপর সাহস করে একজন উদ্ধারকারী সেই ফাটলের ভেতরে ঢুকলো। পানি ছাড়া ওর ভেতরে যাওয়া এখন আরো কঠিন ছিল, কারণ এই ফাটল আলাদা আলাদা জায়গায় বেশ বাঁকানো ছিল এবং এমন অবস্থায় কেবল আপনি নিজের শরীরকে নিজের কনুইয়ের উপর ঘষে এগিয়ে যেতে পারতেন। যখন উদ্ধারকারী এই গুহার ভেতরে ঢুকলো, তখন সে ধীরে ধীরে কনুইয়ের উপর ভর দিয়ে এগোতে শুরু করলো এবং নিজের কপালে লাগানো লাইট চারিদিকে ঘুরিয়ে দেখলো। এখন গুহায় কিছুটা দূর এগোতেই সে যা দেখলো তাতে সে হঠাৎ খুব বাজেভাবে ভয় পেয়ে গেল। কিন্তু আসলে সে ফাটলে এমন কি দেখলো যা তাকে এতটা ভয় পাইয়ে দিল, এবং কি এমন দৃশ্য যা ফাটলে যাওয়া বন্ধুদের ফিরে না আসার কারণ ছিল? এই প্রশ্নের উত্তর জানার আগে আমরা জানবো যে আসলে এই ছোট পানিতে ভরা ফাটলের ভেতরে নামা ওই 4 জন মানুষের সাথে কি হয়েছিল। একে একে ব্ল্যাক, জেনিফার লাইন, স্কট এবং এরিয়েল সিঙ্গার গুহার এই ছোট ফাটলে ঢোকে। অন্ধকার হওয়ার কারণে তারা তাদের মাথায় লাগানো ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নেয় এবং ধীরে ধীরে পানিতে সামনের দিকে সাঁতরাতে থাকে, একের পেছনে এক, কারণ ফাটলে কেবল এতটাই জায়গা ছিল যে একজন মানুষ একসময় সামনের দিকে এগোতে পারত এবং অন্য মানুষকে তার পেছনে চলতে হতো। এরা সবাই এমনটাই করলো এবং বেশ সহজেই তারা সেই 15 ফুটের পানি ভরা পাথরে ফাটলে সাঁতার কেটে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছে গেল। এরপর তারা তাদের মাথা পানি থেকে বাইরে বের করলো এবং গুহার ওই অংশে থাকা সামান্য বাতাসে একটি লম্বা শ্বাস নিল। এখন এই সময় এদের এমন মনে হলো যে যেন তারা অনেক বড় কিছু হাসিল করে ফেলেছে, কারণ এই গুহা তাদের পুরো শহরে মৃত্যুর গুহা নামে পরিচিত ছিল এবং এদের কাছে এত সহজে অন্য প্রান্তে পৌঁছানো বেশ বড় ব্যাপার ছিল। তাই তারা কিছুক্ষণ সেখানে থেমে উদযাপন করলো এবং এখন ফিরে যাওয়ার পালা ছিল। আর তারপর এখানেই তারা তাদের জীবনের সবচেয়ে বড় এবং শেষ ভুলটি করলো, যেই ভুলটি ছিল একটি লম্বা শ্বাস নেওয়া। আপনারা ভাবতে পারেন যে একটি শ্বাস নেওয়া ভুল কিভাবে হতে পারে। এখন আমাদের এর জন্য একটু ছোট্ট একটা সায়েন্স বুঝতে হবে। দেখুন, আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল অনেক গ্যাসের মিশ্রণে তৈরি, যার মাধ্যমে প্রতিটি গ্যাস একটি স্পেসিফিক কম্পোজিশনে থাকে। উদাহরণস্বরূপ 78% নাইট্রোজেন এবং 21% অক্সিজেন। বাকি অংশে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম এবং মিথেনের মতো গ্যাস থাকে। আর আমাদের শরীর লাখ লাখ বছর ধরে গ্যাসের এই মিশ্রণের মাঝে থেকেই ইভলভ হয়েছে। এমন অবস্থায় গ্যাসের এই মিশ্রণে সামান্য হেরফের হয় তো আমাদের শরীরের উপর এর বেশ বড় একটা ইম্প্যাক্ট পড়ে, বিশেষ করে আমাদের মস্তিষ্কের উপর। এর একটি ছোট্ট উদাহরণ দিই। অক্সিজেনের স্তর যা এখন আমাদের বায়ুমণ্ডলের 21% রয়েছে, যদি আমরা কোনো পাহাড়ে বা কোনো গুহার অনেক ভিতরে পর্যন্ত যাই, এই পার্সেন্টেজ কেবল 1 বা 2% নিচে নেমে যায়, তো এই কন্ডিশনে আপনার মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা বেশ খারাপ হয়ে যায় এবং আপনি খুব দ্রুত ক্লান্ত হতে শুরু করবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, এমনকি আপনার রিয়াকশন টাইমও বেশ কমে যাবে। আর যদি এই অক্সিজেন লেভেল 16% বা তার নিচে চলে আসে, আপনি অজ্ঞান হতে পারেন, এমনকি এর কম হলে আপনার প্রাণও যেতে পারে।
কিন্তু আপনি কি জানেন যে এই ডেথ কেভে অক্সিজেনের এই লেভেল কত ছিল? মাত্র 19%। অক্সিজেনের এই লেভেলে প্রাণ তো যাবে না, কিন্তু যখন আপনি একটি গুহার প্রাণঘাতী ফাটলের জালে নামতে চলেছেন, যেখানে এমন অনেক গোলকধাঁধা ফাটল আছে যার মধ্যে কেবল একটি সঠিক পথ আছে, এমন অবস্থায় আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার প্রাণ নিতে পারে। আর যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই কমে যায়, তখন ভুলের চান্সও আরও বেড়ে যায়। আর এটাই হলো এই গ্রুপের সাথেও। তো এই সরু ফাটলের ভেতরে তৈরি এই এয়ার পকেটগুলোতে দাঁড়িয়ে যখন এদের অনেক সময় হয়ে গেল, তখন এরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন এই 4 জনের মধ্যে সবার প্রথমে এরিয়েল সিঙ্গার যাওয়ার প্রস্তুতি নেয়। সে পুরোপুরি বন্ধ হয়ে থাকা গুহায় একটি গভীর শ্বাস নিল এবং নিচে থাকা পানির এই ছোট ফাটলে ডুব দিল। এরপর সে ধীরে ধীরে সাঁতার কেটে অন্যদিকে এগোতে লাগলো। কিন্তু এখানেই সবচেয়ে বড় সমস্যা শুরু হলো। দেখুন, কম অক্সিজেনের অর্থ ছিল যে তার শেষ শ্বাস আগের মতো কার্যকর ছিল না। কম অক্সিজেন হওয়ায় শরীরের শ্বাস ধরে রাখার ক্ষমতাও কমে যায়। এখন প্রথমবার যখন তারা সাঁতার কেটে এই সুড়ঙ্গ দিয়ে এসেছিল, তখন তারা 15 ফুটের এই ফাটল সাঁতার কেটে পার করতে প্রায় 30 সেকেন্ড সময় নিয়েছিল। অর্থাৎ 30 সেকেন্ড পর্যন্ত তারা তাদের শ্বাস আটকে রেখেছিল। কিন্তু এখন এরিয়েল গুহার এই ডেড এন্ডে গভীর শ্বাস নিয়ে নিজের ফেরার যাত্রা শুরু করলো। কিন্তু তার শরীরে পর্যাপ্ত অক্সিজেন জমা হতে পারেনি, যার কারণে 10 থেকে 15 সেকেন্ডের ফেরার সুইমিংয়েই তার শ্বাস ভাঙতে লাগলো। এবং কম অক্সিজেনের কারণে তার মস্তিষ্কের ডিসিশন মেকিং ক্ষমতা অলরেডি কম ছিল। এমন অবস্থায় সে ঘাবড়ে গিয়ে এই ফাটলগুলিতে সঠিক পথের জন্য মার্ক করা দড়িটি ছেড়ে দিল এবং দ্রুত সামনের দিকে সাঁতরাতে থাকলো। ঠিক এই সময় এরিয়েলের দ্বারা সবচেয়ে বড় ভুল হলো, কারণ যেমনটা আপনাদের শুরুতেই বলেছিলাম যে এই গুহায় থাকা এই ফাটলগুলি নিচে এক ধরনের জাল তৈরি করত, যার মধ্যে শুধু একটি পথই সঠিক ছিল, বাকি রাস্তাগুলো পানিতে ভরা ছিল। আর এই রাস্তা এত সরু ছিল যে যদি কোনো মানুষ ভুল করে ওই ভুল রাস্তার দিকে চলে যায়, তো ওই ফাটলের শেষে পৌঁছানোর পর ওই মানুষটি এমন একটি পরিস্থিতিতে থাকবে যেখানে তার পেছনে ফেরাও সম্ভব হবে না। কারণ এটি অত্যন্ত সরু হওয়ার কারণে তার ভিতরে ঘোরা বা নিজের হাতের মাধ্যমে উল্টো হামাগুড়ি দেওয়াও ছিল বেশ কঠিন। তার উপর পানিতে ভরা হওয়ার কারণে ওগুলোতে অক্সিজেন ছিল না। অর্থাৎ এতে ফেঁসে যাওয়ার পর লোকেদের কাছে এতটুকু সময় থাকে না যে তারা অন্য কিছু ভাবতে পারে বা করতে পারে। এই সব কিছুই এরিয়েল সিঙ্গারের সাথে হলো এবং ঘাবড়ে গিয়ে সে একটি ভুল রাস্তা বাছল, যার কারণে সে ফাটলের এমন এক প্রান্তে পৌঁছে গেল যেখানে তার চারপাশে কেবলই পাথর ছিল। এই সময় পর্যন্ত তার শ্বাসও অনেক কমে গিয়েছিল এবং এখন সে ঘাবড়াতে শুরু করেছিল। সে তবুও সাহস করে একটু পেছনে সরে গেল যাতে সে সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু অনেক পেছনে সরার পরেও সে রাস্তা খুঁজে পেল না এবং ওখানেই ঘাবড়ে গিয়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষ শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো, যে শেষ নিঃশ্বাসটুকু সে আর পেল না। এখন যখন এরিয়েল সিঙ্গারের জলে যাওয়ার অনেক সময় হয়ে গেল, তখন তারপরে বাকি 3 বন্ধু অপেক্ষা করলো যে সে দড়ি টেনে সংকেত দিবে যে সে সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে গিয়েছে। কিন্তু যখন অনেক মিনিট কেটে গেল এবং দড়ি নড়ল না, তখন তাদের চিন্তা হতে লাগলো। তখন দ্বিতীয় মেয়ে জেনিফার যাওয়ার সিদ্ধান্ত নিল। সেও গভীর শ্বাস নিল, জলে ডুব দিল এবং দড়ি ধরে সাঁতরাতে লাগলো। কিন্তু এখন পানি আরও ঘোলাটে হয়ে গিয়েছিল এবং এর কারণ আপনারা অলরেডি জানেন। কারণ কিছু সময় আগে তার বন্ধু এখানেই যাওয়ার সময় ফেঁসে গিয়েছিল এবং সে নিজের শেষ সময়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে আশেপাশের ধুলোবালি পানিতে মিশিয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত জেনিফারের নিজের বন্ধুর পরিণতির কোনো আন্দাজ ছিল না। সে ধীরে ধীরে রাস্তার দিকে এগোচ্ছিল, কিন্তু তখনই তার মনে হলো যে তার সামনে কিছু আছে যার সাথে তার মাথা ধাক্কা খেল। এটা বেশ অদ্ভুত ছিল, কারণ যখন সে তার বন্ধুদের সাথে এই রাস্তা দিয়ে এসেছিল তখন সেখানে কিছুই ছিল না। এখন যেই সে ওই জিনিসটাকে ছুঁয়ে দেখল, সে হঠাৎ ভয় পেয়ে গেল, কারণ এটি তার বন্ধু এরিয়েল সিঙ্গারের শরীর ছিল, যে কিছু সময় আগে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য এই ফাটলে নেমেছিল। কিন্তু জেনিফারের ঘাবড়ানোর কারণ কেবল বন্ধুর মৃত্যু ছিল না, বরং আসল কারণ ছিল তার বন্ধুর এই বডির এই ফাটলে ফেসে থাকা। কারণ ফাটল এতটাই ছোট ছিল যে এক সময়ে একজন মানুষই ওখান দিয়ে যেতে পারত। এমন অবস্থায় তার বন্ধুর এই শরীর ফাটলের রাস্তাটিকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এই ফাটলে এত জায়গাও ছিল না যে জেনিফার পেছনে ফিরে যেতে পারে, যার পর এই মেয়েটি অনেক চেষ্টা করলো যাতে সে নিজের বন্ধুর শরীর সরিয়ে এগোতে পারে, কিন্তু সে পারল না। তার উপর তার শ্বাসও এখন শেষ হতে শুরু করেছে। সেও পুরোপুরি বাঁচার চেষ্টা করলো, কিন্তু শেষ শ্বাসের জন্য ছটফট করতে করতে সেও ওখানেই নিজের প্রাণ হারালো। এখন গুহার চেম্বারে কেবল 2টি ছেলে বেঁচে ছিল।
তাদের দুই বন্ধু আগেই ফাটলে নেমে গেছিল এবং তাদের মনে হলো যে হয়তো তারা অন্যদিকে পৌঁছেও গেছে। তাই অনেক অপেক্ষা করার পর এখন তারাও একে একে ফাটলে নামার সিদ্ধান্ত নিল এবং এদের মধ্যে একটি ছেলে ফাটলে ডুব দিল এবং সেও ফেরার জন্য সাঁতরাতে লাগলো। কিন্তু একইভাবে সেও তার এই দুই বন্ধুর শরীর ফাটলে পেল। এই ছেলেটিও হয়তো অনেক চেষ্টা করেছিল এগোতে বা আবার ফাটলে পেছনে সেই এয়ার পকেট পর্যন্ত যাওয়ার, কিন্তু অ্যাট দ্য এন্ড সে দুটোর মধ্যে কোনো কাজে সফল হতে পারল না এবং তারও ওখানে ডুবে প্রাণ চলে গেল। এবার সর্বশেষ জনের পালা। সর্বশেষ ছেলেটিও সেই গুহা থেকে সেই ফাটলের ভেতরে ফেরার জন্য নিজের সফর ঠিক করলো এবং তার সাথেও ওই সেম ঘটনা ঘটল। ফাইনালে চারজনই এখন এই গুহার ফাটলে ফেঁসে ডুবে নিজেদের প্রাণ হারালো। এখন একটা প্রশ্ন হলো, তারা তো সবাই প্রাণ হারিয়েছিল, কিন্তু আমরা এটা কিভাবে জানতে পারলাম যে তাদের সাথে এই সুড়ঙ্গে কি হয়েছিল? এর জন্য আমাদের পুনরায় রেস্কিউ মিশনের দিকে চলতে হবে। রেস্কিউয়ার্স এই ফাটলগুলো থেকে পুরোপুরি জল বের করে নিয়েছিল। এরপর তাদের মধ্যে একজন সাহস করে ফাটলে নামার চেষ্টা করলো এবং সুড়ঙ্গের ভেতরে যাওয়ার পর যে জিনিসটি দেখে সে ভয় পেয়ে গিয়েছিল তা ওই চারজন মানুষের প্রাণহীন দেহ ছিল। এবং এদের সবার পজিশন কেমন ছিল আপনারা সেটা হয়তো আন্দাজ করতে পারছেন। সবার প্রথমে ছিল দুই মেয়ে, এরিয়েল সিঙ্গার এবং জেনিফার, আর তারপর দুই ছেলে, ব্ল্যাক ডোনার এবং স্কট ম্যাকডোনাল্ড, যাদের দেখে এটা পরিষ্কার ছিল যে শুরুতে এদের মধ্যে প্রথমে এরিয়েল ফাটলে ফেসেছিল। বাকি রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বেঁচে থাকা তিনজন তার পেছনে গিয়ে রাস্তা না পাওয়ার ফলে দম বন্ধ হয়ে মারা গেছে। এই ঘটনাটি জানার পর পুরো আমেরিকায় থাকা এই আনম্যাপড গুহাগুলি কর্তৃপক্ষদের কান খাড়া করে দিয়েছিল। এরপর এখানে এক্সপ্লোরেশনের ওপর থেকে অথরিটির দ্বারা কিছু রেস্ট্রিকশন লাগানো হলো এবং এই প্রাণঘাতী গুহাগুলির মধ্যে বেশিরভাগকে সিল করে দেওয়া হলো। কিন্তু এখনও এমন প্রচুর এক্সপ্লোরার এরকম অনেক গুহাতে যায় এবং নিজেদের প্রাণ ঝুঁকিতে ফেলে। এই ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমরা দেখিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় নিষ্ঠুর গুহা দুর্ঘটনা, যেখানে একজন গুহা এক্সপ্লোর করতে গিয়ে উল্টো হয়ে 27 ঘন্টা আটকে ছিল এবং তারপর কি হয় লোকটির সাথে সেটি জানতে অবশ্যই এই ভিডিওটিতে ক্লিক করবেন। আপনি কি পারবেন বা আপনার কি সাহস আছে এরকম গুহা এক্সপ্লোর করতে? অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।